আজ পলাশ শ্বশুর বাড়ি যাচ্ছে। তাকে বিদায় দিতে সবাই এসেছে। মা চাপা স্বরে কান্না করছে। ছেলেকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে এই দুঃখে। কি ভাবছেন? ছেলে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে এমন কি হলো? না, পলাশ শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছে না। মেয়েরা যেভাবে শ্বশুর বাড়ি যায় ঠিক তেমন না, ঘর জামাইও না। আমি নীলা। আমি এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, মানে পলাশদের বাড়িতে। এখন পলাশ ওর শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে আমার বাড়ি। আমরা দুজনেই মা বাবার একমাত্র সন্তান। আমারও কোনো ভাই বোন নেই, পলাশেরও না। আমরা দুজনে প্রায় 7 বছর প্রেম করে বিয়ে করেছি। আমি বিয়ে করে মা বাবাকে ছেড়ে কখনোই যেতে চাইতাম না, একা হয়ে যাবে যে ওরা। তাই পলাশকে একটা শর্ত দিয়েছিলাম, যদি বিয়ে করতে চাও তাহলে একটা শর্ত আছে। না, আসলে 2টো শর্ত। প্রথম, বিয়ের খরচ 2 পরিবারে সমানভাবে দেব, কারণ কেউ বিয়ে করে কাউকে দয়া করছি না যে বাবা সারা জীবনের জমানো টাকা একদিনের জন্য শেষ করবে। দুইজনেই একই জায়গায় পড়ালেখা করেছি, দুজনেই জব করি আর ইনকামও করি। দ্বিতীয়ত, আমরা যেহেতু দুজনেই একমাত্র সন্তান, আমাদের দায়িত্ব মা বাবাকে দেখা। তাই 6 মাস আমি তোমাদের বাসায় থাকলে 6 মাস তুমিও আমাদের বাসায় থাকবে। পলাশ মেনে নিয়েছিল, ভেবেছিল হয়তো আমি পরে ভুলে যাব। না, আমি ভুলিনি। পলাশ এটা ওদের বাসায় জানায়নি। কিন্তু আমি 6 মাস পর যখন চলে আসতে চাইছি ওকে নিয়ে, বাধ্য হয়ে ওকে বলতে হলো। অনেক ঝামেলার পর আজ পলাশ শ্বশুর বাড়ি যাচ্ছে। পলাশের আপত্তি নেই, কারণ ও তো শ্বশুর বাড়ি গেলেই জামাই আদর পায়। কিন্তু ও জানে না এইবার ওর জীবনের হিসেব নিকেশ সব উল্টো হয়ে যাবে। মা খুব যত্ন করে পলাশকে বরণ করেছে। আশেপাশের মানুষজন ডেকে চা নাস্তা খাইয়েছে। আমি আসাতে আমার কাজিনরা এসে খুব মজা করেছে। পলাশও ভীষণ খুশি। দুইজনেই চাকরিতে চলে যায়, ওর সাথে ঘুরতে যায়। মা বাবারাও ভাবে আমি আমার বাসায় আসাতে যেন বাসার প্রাণ এলো। কিন্তু মাসখানেক পর পলাশ খেয়াল করে আমি চেঞ্জ হচ্ছি। পলাশ যেহেতু শ্বশুরবাড়ি এসেছে, কিছু তো করতে হবে ঘরের কাজ। বাবা অসুস্থ হওয়ায় পলাশকে যেতে হলো বাজারে। পলাশের ডিউটি হয়ে গেল বাজার করা। প্রায়ই তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেয় মা ওকে বাজার করার জন্য। ও বিরক্ত হয়, কিন্তু করতেও হয়। আমাকে বলতে আসে, প্রতিদিন সকাল সকাল উঠতে হয় তোমাদের বাসায়। আমি বলি, তো কি হয়েছে, এটা তোমার কাজ। কেন আমি উঠতাম না তোমাদের বাসায় সকাল সকাল নাস্তা বানানোর জন্য? কই, আমি তো কোনোদিন বলিনি। পলাশ কিছু বলে না। একদিন ওর ভালো লাগছিল না, তাই দেরি করে উঠে বাজারে যাওয়ায় ভালো মাছ পায়নি। এই নিয়ে মা ওকে কিছু না বললেও রান্নাঘরে গিয়ে নিজে নিজে গজগজ করে। পলাশের খুব মেজাজ খারাপ হয়। আমি দেখেও না দেখার ভান করি। আমাকে তো ওর মা সামনাসামনি অনেক কথা শোনাতো। ঘুম থেকে উঠতে দেরি হলে পলাশ তো কোনোদিন কিছু বলতো না। মা, আজ ওর শরীরটা ভালো ছিল না, এইভাবে ওকে বলো না। পলাশ ডাকছে, নীলা, আমার শার্টটা কোথায়? কিসের শার্ট? ওখানেই তো আছে, সব আছে, কিন্তু একটাও আয়রন করা নেই। তো দোকানে দিয়ে আসুনি কেন? সেটাও কি আমার দোষ? করে নাও নিজে, পারলে আমারটাও করে দিও। পলাশ চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো? তুমি জানো না আমি এই সব কখনো বাড়িতে করিনি, মা করে দিত।
আমিও তো কখনো করিনি, কিন্তু তুমি আর তোমার মা তো সেদিন বলেছিলে এই সামান্য কাজটাও আমার মা আমাকে শেখায়নি। আমি শিখে নিয়েছিলাম নিজে নিজে, তুমিও শিখে নাও। কেন তোমাকে শেখায়নি তোমার মা? এই, আমার মাকে টেনে কেন কথা বলছো তুমি? তুমি কেন টেনেছিলে, মনে পড়ে কিছু? পলাশ কিছু না বলে আয়রন ছাড়া শার্টটা পরেই নাস্তা না করে বের হয়ে যায়। পাশের বাসার আন্টি এসেছিল। পলাশ ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কাজ করছিল। মা বলল, বাসায় ডিম শেষ হয়ে গেছে, একটা নুডলস আর ডিম এনে দাও। মা, আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ 10 মিনিট পরে যাই। তোমার কাজের জন্য মেহমানকে বসিয়ে রাখবো নাকি? নীলার মা এমনভাবে বলল, পলাশের রাগ লাগলেও উঠে যেতে হলো, কারণ এটা ওর মা না, চাইলেও ঝাড়ি দিতে পারছে না, কিংবা সেই আপন ভাবটা পাচ্ছে না। এটা শাশুড়ি মা। পলাশ দেখল সবাই নাস্তা করার পর ওকে কেউ ডাকছে না, তাই ও নিজে গিয়েই নুডলস বাটিতে নিয়ে খেয়ে নিল। চাটা একদম ঠান্ডা। নীলা তখনও বাসায় আসেনি অফিস থেকে। শাশুড়ি গল্পে মজে আছে। পলাশ নিজেই চাটা গরম করতে গেল, কিন্তু ঢালতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগলো। এতে করে হাত থেকে কাপটা পড়ে গেল। খুব জোরে আওয়াজ হলো। নীলার মা দৌড়ে এলো। কি হলো, কি ভেঙেছ? মা, চাটা গরম করতে গিয়ে হাতে পড়ে গেছে। মা খুব বিরক্তি নিয়ে বলল, যা জানো না তা করতে এসেছো কেন? আর গরম চা খেতে চাইলে গরম থাকতে খাওনি কেন? গেল তো সেটের কাপটা। আমার খুব খারাপ লাগলো কথাগুলো। আমার বাসায় হলে মা এসে আমার হাতটা আগে দেখত, তারপর কাপ। কিন্তু খুব জ্বলছে হাতটা। নীলার মার সেদিকে খেয়ালই নেই। বাথরুমে গিয়ে পানি দিলাম, এতে আরও জ্বলে উঠল। খুব কান্না আসতে চাইছে। হঠাৎ মার কথা মনে পড়ছে। মাকে ফোন করলাম। মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বাবা? ঘরটা বড্ড খালি খালি লাগছে রে, তুই নেই তাই। আমারও ভালো লাগছে না, তোমার কথা খুব মনে পড়ছে। এতদিন খেয়ালই করতাম না তুমি আমার কত যত্ন করো। কি হয়েছে, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। আচ্ছা মা, হাতে গরম চা পড়ে গেলে কি লাগিয়ে দিতে তুমি? কি হয়েছে, চা পড়েছে? কিভাবে, বেশি পড়েছে? না না, টেবিলে ছিল, মোবাইলটা নিতে গিয়ে পড়ে গিয়েছে। পেস্ট লাগা তাড়াতাড়ি, না হলে ফোসকা পড়বে যে। কেন, তোর বউ আর শাশুড়ি কোথায়, ওরা জানে না? নীলা এখনো অফিস থেকে আসেনি, আর ওর মাকে বলিনি। ও আচ্ছা, পেস্ট লাগা। কি অদ্ভুত চেঞ্জ হয়ে গেছি। কিছুক্ষণ পর নীলা এলো। ওর মাকে কাপ নিয়ে প্যান প্যান করতে দেখে রুমে এসে বলল, এই, তোমার নাকি হাতে চা পড়েছে, কোথায় দেখি, লাগিয়েছ কিছু? ওয়েট, আমি বার্নার ক্রিম আনছি। এতক্ষণের মন খারাপ নীলার এই চিন্তা দেখে দূর হলো। আসলে ও তো আপন শুধু এখানে, ওকে ভালোবেসেই তো এসেছি এখানে। কিছুদিন পর নীলার কাজিনের বিয়ে। নীলা তো এই নিয়ে খুব এক্সাইটেড। সবাই মিলে গেলাম বিয়েতে। আমাদের বাসার সবাইকেও আসতে বলেছে। আমার মা বাবাকে দেখে সত্যি কি যে আনন্দ লাগছে। নীলা পার্লার থেকে সেজে মা বাবাকে একটা নমস্কার করে চলে গেল কাজিনদের সাথে। আমি বসে রইলাম একা। কি আর করব, তেমন কাউকে চিনি না। নিজের ঘরের বিয়ে হলে হয়তো খুব মজা করতাম।
কিছুক্ষণ পর নীলা এসে ছবি তোলার জন্য নিয়ে গেল। ছবি তোলার পর ও আবার উধাও হয়ে গেল। একসাথে খাবো তাও না, সে তার ফ্রেন্ডদের সাথে খাবে। আমি মায়ের সাথে টুকটাক কথা বলছি। মা বলল, কবে আসবি বাবা, ভালো লাগে না। আমি দীর্ঘশ্বাস ফেলি। আমারও যে শ্বশুরবাড়ির শখ মিটে গেছে। আমি বলি, আর কয়েকটা মাস। মায়ের চেহারাটা দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো, আসলে মেয়েরা মা বাবা ছেড়ে যায় যখন তাদের কত কষ্ট লাগে। এত বছরের আদরের মা বাবা ছেড়ে আসতে। নীলা আমার সাথে খেলো না, কাজিনদের সাথেই খেলো। মা বাবা চলে যায়। আমি নীলাকে ডাকতে গেলে নীলা খুব রুডলি বলল, আমি যাব না, তুমি মা বাবার সাথে চলে যাও। খুব খারাপ লাগলো, সবার সামনে এভাবে বলছে। তাও বললাম, আমিও থাকবো। তুমি কি করবে এখানে মেয়েদের মাঝে? যাও, কাল অফিস আছে না? তোমার নেই? আমি ছুটি নিয়েছি। বললে তো আমিও নিতাম। নীলা পাত্তা দিল না, চলে গেল অন্যদিকে। আমি ওর মা বাবার সাথে চলে এলাম, কিন্তু সারা রাত ঘুম হলো না। প্রথমে খুব রাগ লাগছে, এরপর কষ্ট, এরপর এক রাশ অভিমান হলো। সকালে ঘুম এলো। নীলা 7টায় এসেছে। এসেই বিছানায় পড়ল। আমার রাগ, কষ্ট, অভিমান সব ভোঁতা হয়ে গেল। সে একবার আমায় ডাকলও না। সব ভুলে আমি ডাকলাম। বলল, বিরক্ত করো না তো। কি, তুমি আমাকে ফেলে সারা রাত মজা করে এসেছো? আমি কিভাবে থেকেছি জানো তোমাকে ছাড়া? তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না? নীলা মাথা তুলে বলল, তুমি জানতে না তোমাকে ছাড়া আমারও ঘুম হতো না? তাও তো তুমি তোমার ফ্রেন্ড মহিনের বিয়েতে সারা রাত ছিলে না, তোমার মামাতো ভাইয়ের বিয়েতে ছিলে না, তোমার অন্য ফ্রেন্ডদের সাথে ছিলে না কত রাত। আমি ডাকতে গেলে বলেছিলে অনেক কিছু। আমিও খুব কষ্ট করেই কাটিয়েছি। তুমি পাশে ছিলে না তার জন্য না, তুমি আমায় ফেলে মজায় ছিলে এই জন্য, যেমনটা তোমার আজ লাগছে। পলাশের মনে পড়ল, ও তো অনেকবার নীলাকে বিয়ে বাড়ি থেকে একা পাঠিয়ে দিয়েছে, খবরও নেয়নি। পরের দিন যখন নীলা বলেছিল, আমি বলেছিলাম, ন্যাকামি করো না তো। এরপর ঘুমিয়ে গিয়েছিলাম। ওর অভিমানটা কখনো ভাঙায়নি। একদিন নীলার মা বাবা বেড়াতে গিয়েছে। অনেক কাজ করতে হচ্ছে। নীলা তেমন কিছুই করছে না, এমনকি সেদিন রান্নাটাও করেনি। নিজে নিজে এখন অনেকটা পারি। রান্না করে ফেললাম, ভাত আর ডিম ভাজা আর মাংস রান্না করা ছিল। নীলা একটু দেখতেও এলো না কি করছি। নীলাকে ডাকলাম, ও মোবাইলে ভিডিও কলে কথা বলছে। আমি বললাম, তোমাদের বাসায় এসে রান্না করছি আর তোমার কোনো ভ্রুক্ষেপ নেই তো? তাতে কি, আমিও তো তোমাদের বাসায় গিয়ে প্রতিদিন রান্না করেছি। তুমি তো আজ করছো। ওটা তোমার শ্বশুর বাড়ি, আর এটা তোমার শ্বশুর বাড়ি না। এখানে কাজ করলে ছোট হবে না, নিজের বাড়ি ভাবো, সব ঠিক হয়ে যাবে। আমার মা বাবাকে আপন ভাবো। নীলার মা বাবা আসার পরে নীলাকে বললাম, চলো আজ বাসা থেকে ঘুরে আসি, রাতে চলে আসব। আচ্ছা, মা বাবার থেকে পারমিশন নিয়ে এসো। কেন? আমি আমার বাবা মায়ের কাছে যেতে ওদের পারমিশন কেন লাগবে? কেন আবার? নিতে বলছি, নেবে মানে? তো আমাকে কেন নিতে হতো তোমাদের কাছ থেকে পারমিশন?
আমার বাপের বাড়ি আসতে সবার কাছে গিয়ে গিয়ে বলতে হতো। তারপর কত কথা, আমি কেনা গোলাম। কিছু না বলে পলাশ মা বাবার রুমে গেল। আমি আর নীলা একটু আমাদের বাসায় যাচ্ছি। বাবা ভুরু কুঁচকে বলল, এত যাওয়ার কি আছে ওখানে? ওই দিনই তো বিয়ে বাড়িতে দেখা হলো। খুব গা জ্বালা করছে এমন কথা শুনে। আজব তো, আমাকে ওরা এত বছর মানুষ করেছে, আর এখন নাকি তাদের কাছে যেতে ওদের পারমিশন লাগবে। নীলার কাছে গিয়ে বললাম, তোমার বাবা এইভাবে কথা বলে কেন? কিভাবে? ওখানে যাওয়ার কি আছে? ওই দিনই তো দেখা হলো। শ্বশুর এমন একটু বলতেই পারে, মেনে নাও। নীলা, কি মনে পড়ছে না কিছু? সেম কথাগুলো আগেও তো হয়েছে, যখন আমি তোমাকে আসতে বলতাম বাসায়। মনে পড়েছে। আই এম সরি, কিন্তু এখন চলো, তুমি একাই যাও, আমি একটু তুহিনদের সাথে বেরোবো। এইবার অসহ্য লাগছে। একাই বের হয়ে গেলাম। বাসার কাছাকাছি যেতেই সবাইকে দেখে কি যে খুশি লাগছে, কেমন যেন সব আপন আপন। বাসায় যেতেই মা কিভাবে বুকে টেনে নিল। আমিও ছোট বাচ্চার মতো চুপ করে আছি। মা কি যে করছে, খাওয়া দাওয়া, কত কথা। কি রে, তোর বউ এলো না কেন? ও ঘুরতে যাবে। এত কিছুর পরও নীলার নামে খারাপ কিছু বলতে ইচ্ছে করল না। মা বলল, তাহলে তো ভালোই আছিস শ্বশুরবাড়িতে আমাদেরকে ছাড়া। থাক, বাচ্চারা ভালো থাকলে আমরা মা বাবারা ভালো থাকব। রাতে খেয়ে দিয়ে একাই ফিরলাম। নীলাকে দেখে মনে হচ্ছে না কোথাও গিয়েছিল বলে। আমি ঢুকতে ঢুকতেই মোবাইল দেখতে দেখতে বলল, কি করে এসেছো নাকি? আমাদের বাসার নামে বদনাম? কি বলো তুমি এসব? আমি তোমার নামে কেন বদনাম করব? ওই বাসায় গেছই তো ওই জন্য আমাকে ফেলে। আমি তো তোমাকে যেতে বলেছি, তুমি যাওনি। না, তুমি তো বলতে আমি বাসায় যাই তোমাদের বদনাম করতে। আসলে নীলা, আমরা কথা বলি। তুমি কি চাইছোটা কি? তোমার জন্য শুধু তোমাকে ভালোবেসে আমি মা বাবা ছেড়েছি। এই বাসায় এসে আমি তোমার মা বাবার সাথে থাকছি, কাজ করছি, যা আগে লাইফে কখনো করিনি। তোমাকে সাহায্য করছি, অফিস থেকে বাড়ি ফিরছি। তাও তুমি যদি ঠিকঠাক কথা না বলো, আমার কেমন লাগে বলো তো? আমার অসহায় লাগে এখানে মা বাবা ছাড়া। কেমন যে লাগে বোঝাতে পারছি না। তারপর তুমি আর আগের মতো আমার সেই নীলাটাও নেই। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বুঝতে পারছো পলাশ, আমরা মেয়েরা সবার আদরের মেয়ে। সব ছেড়ে শুধু একজনকে ভালোবেসে সম্পূর্ণ অচেনা অজানা মানুষদের সাথে নতুন করে সংসার শুরু করতে যাই। আমাদের কতটা সাহস একবার চিন্তা করেছ? চিন্তা করবে কি করে? কখনো কষ্ট দিয়ে কথা বলার আগে কেউ ভাবুক আরও কি। এটা শ্বশুর বাড়ি, এখানে এমন একটু আধটু শুনতে হয়। চুপ করে থাকো, ঠিক হয়ে যাবে। কেন, আমাদের কথা শোনানোর কি অধিকার দেওয়া আছে তোমাদের? কখনো ভেবেছ মা বাবা ছাড়া আমরা কতটা অসহায় থাকি? কিন্তু শুধু একজনের ভালোবাসায় সব হাসি মুখে মেনে নিই, ছেড়ে আসি না।
আগলে রাখি সব, নিজেকে হারিয়ে ফেলি সব মানতে গিয়ে। কিন্তু কখনো চোখে পড়ে না তোমাদের। গায়ে হাত তুলতে আসো, অন্যের কথা শুনে একবার জানতে অবধি চাও না সত্যিটা কি। সত্যি তো, প্রতিটি কথাই সত্যি কে বোঝে। আমি নীলার কাছে গিয়ে বললাম, আমি সত্যিই দুঃখিত, তোমাকে বুঝিনি, কিন্তু ভালোবাসি তো ভীষণ। আমি কি ভালোবাসি না? তাও দেখো তুমি এখানে কেমন হয়ে গেছো, শুধু আমার অবহেলায়। তোমার বাসায় থাকলে কিন্তু এই ব্যাপারটা কোনো দিনও বুঝতে না, কোনো ছেলেই বোঝে না। সব ছেলেদের শ্বশুরবাড়ি পাঠানো আসলেই দরকার, তারপর তারা বুঝতে পারবে একা সংসার হয় না। কিছু সাহায্য করলে মান সম্মান কমে না, সংসারটা আরো সুন্দর হয়। এখন থেকে দুজন মিলেই সব করব। কিছুদিন পর এক শুক্রবার ঘর মুছতে লাগলো নীলা। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল নীলা। তখন ওকে সোফায় বসিয়ে নিজেই মুছতে লাগলাম। দরজা খোলা থাকায় আমার মা বাবা ঘরে চলে এলো। এসেই আমাকে ঘর মুছতে দেখে চিৎকার করে বলে উঠল, তুই এখানে ঘর মুছছিস আর তোর বউ ঘরে সোফায় বসে টিভি দেখছে? মা, নীলায় মুছছিল, কিন্তু পায়ে ব্যথা পেয়েছে, তাই আমি মুছে দিচ্ছি, তাতে কি হয়েছে? কি হয়েছে? ছেলেকে পড়ালেখা শিখিয়ে এত আদর যত্নে বড় করলাম, শ্বশুরবাড়ি এসে ঘর মুছবি বলে? মা, নীলাও তো প্রতিদিন ঘর মুছতো আমাদের বাসায়। ও তো শিক্ষিত মেয়ে, ঘরের কাজ করলে যদি আমি ছোট হয়ে যাই, নীলাকেও তো আমরা ছোট করেছি। ও তো মেয়ে, শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবে না বসে বসে খাওয়াবো নাকি? আমিও শ্বশুরবাড়িতেই আছি মা। লাগবে না এমন শ্বশুরবাড়ি, চল বাসায় চল। তখন নীলার মা এসে বলল, ছেলে মেয়ে সংসারে ছেলের মায়ের কথা না বলাই ভালো, ওদের সংসার ওরা বুঝবে ভালো। কি বললেন আপনি? আমার ছেলের ব্যাপারে আমি কথা বলবো না, আপনি বলবেন? আমার বাসায় যখন আছে আমাদের দায়িত্ব, আপনি কোনো কথা বলবেন? আমার বাসায় যখন আছে আমাদের দায়িত্ব, আপনি কেন কথা বলবেন? আমার ছেলেকে পড়ালেখা শিখিয়েছি, এখানে আমি কাজ করতে পাঠিয়েছি। আমরা কি মেয়েকে পড়ালেখা শেখাইনি? ছেলে আর মেয়েদের বই কি আলাদা হয়? পাস মার্ক কি আলাদা হয়? টিউশন ফিজ আলাদা হয়? সব তো একই হয়। ছেলে মেয়েদের শিক্ষার মান একই হলে মূল্যায়ন কেন এক হবে না? আমার অনার্স মাস্টার্স করা মেয়ে যদি আপনার ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়ায়, কাজ করে, যদি ওর সম্মান নষ্ট না হয়, কিছু কাজ করলে কি আপনার ছেলের ডিগ্রি কি চলে যাবে? ফালতু কথা বলবেন না। আমার ছেলেকে আমি নিয়ে যাব। আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমি যখন ওকে আনতে গিয়েছিলাম, আপনিই বলেছিলেন সংসারে এমন হয়। মেয়ের মায়ের এইসবে নাক না গলানোই ভালো। আপনার ছেলেকে তো কেউ মারছে না এখানে, তাও বলছি আপনি এখানে নাক গলাবেন না। এই পলাশ, তুই যাবি নাকি থাকবি? মা, তুমি যাও, আমি 6 মাস শেষ করেই নীলাকে নিয়ে বাসায় ফিরব। মা চলে গেল। আমি 6 মাস শেষ হওয়ার পর নীলাকে নিয়ে বাসায় গেলাম। মা প্রথমে রাগ করে থাকলেও বেশি দিন পারেনি। নীলাও বেশ খুশি, কারণ আমি সব কিছুতেই ওর সাথে থাকি, সাহায্য করি, ওকে বুঝি।